আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ইমিউনোলজির অ্যাডাপটিভ ইউনিট নিয়ে পড়ব। আমি আপনাদের সাথে ডক্টর জান্নাতুল ফেরদৌস নিশাত, এফসিপিএস পার্ট 1 অবস অ্যান্ড গাইনি। তো আজকে আমরা ইমিউনোলজি অ্যাডাপটিভ ইমিউনিটি পড়বো, খুব ছোট্ট করে পড়বো। তো চলুন দেখে আসা যাক ক্লাসিফিকেশন। তো আমরা প্রথমে ইমিউনিটিকে কী করতে পারি, দুটা ভাগে ভাগ করতে পারি, একটা ইনেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। এর মধ্যে আমরা জানি যে ইনেট ইমিউনিটি মানে কি, আমরা যেই ইমিউনিটি নিয়ে আমরা বর্ন করি, বর্ন উইথ দিস ইমিউনিটি, এই ইমিউনিটি নিয়ে আমরা বর্ন করি, অর্থাৎ আমাদের জন্মগতভাবে আমরা যে ইমিউনিটিটা পাই সেটাকে আমরা কি বলবো, ইনেট ইমিউনিটি। এই অ্যাডাপটিভ ইমিউনিটিকে আমরা অনেকগুলো নামে ডাকতে পারি। এটার নাম কি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অ্যাডাপটিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, স্পেসিফিক ইমিউনিটি। এই ইমিউনিটিটা কখন ডেভেলপ করবে, অন দ্য এক্সপোজার টু দ্য অ্যান্টিজেন। যখন আমরা অ্যান্টিজেনের এক্সপোজারে আসবো তখনই কী হবে, এই ইমিউনিটি ডেভেলপ করবে। তারপরে চলে যায় এই অ্যাডাপটিভ ইমিউনিটিকে আমরা কী করতে পারি, দুভাগে ভাগ করতে পারি, একটা অ্যাক্টিভ ইমিউনিটি আর একটা কি, প্যাসিভ ইমিউনিটি। তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে পার্থক্য কি, অ্যাক্টিভ তখনই বলবো যখন হোস্ট নিজেই অ্যান্টিবডি তৈরি করবে, অর্থাৎ যে অ্যান্টিজেনের এক্সপোজারে হোস্ট নিজেই কি তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করবে। যখন হোস্ট নিজে তৈরি করবে তখন সেটাকে বলবো আমরা অ্যাক্টিভ। আর যখন আমরা হোস্ট নিজে তৈরি করবে না, আমরা হোস্টের মধ্যে কি করব, প্রি ফর্ম অ্যান্টিবডি দিব, তখন সেটাকে বলবো আমরা প্যাসিভ ইমিউনিটি, প্রি ফর্ম অ্যান্টিবডিজ। আশা করি আমাদের এই বেসিকগুলো ক্লিয়ার হয়েছে। তারপর আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভকে আমরা আবার কী করতে পারি, দুটো ভাগে ভাগ করতে পারি। অ্যাক্টিভ আমরা কি বলেছি, নিজে কি অ্যান্টিবডি তৈরি করতে পারে, অ্যান্টিবডি কি হোস্ট নিজে তৈরি করবে। এটা ন্যাচারাল হতে পারে, আর্টিফিশিয়াল হতে পারে। ন্যাচারাল কীভাবে হতে পারে, ন্যাচারাল হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল অর সাবক্লিনিক্যাল ইনফেকশন, ক্লিনিক্যাল অর সাবক্লিনিক্যাল ইনফেকশনের পর অন এক্সপোজার টু দ্য অ্যান্টিজেন হোস্ট কি নিজে অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারে, অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারে। অন দ্য আদার হ্যান্ড আর্টিফিশিয়াল, যেটা আর্টিফিশিয়ালের ক্ষেত্রে আমরা কী করি, ভ্যাকসিন করি। ভ্যাকসিনেশনে আমরা কী করি, যে দেখা যায় যে আমরা ভাইরাস বা ব্যাকটেরিয়াকে দুর্বল করে আমরা হোস্টের বডিতে ঢুকাই দিই, দেন হোস্ট এটার রেসপন্সে অ্যান্টিবডি তৈরি করে। অন্যদিকে আমাদের বাকি রইল কি, প্যাসিভের মধ্যে প্যাসিভটাকে আমরা ন্যাচারাল আর্টিফিশিয়ালে ভাগ করতে পারি। প্যাসিভ আমি কি বলেছি, আমরা কি দিচ্ছি এখানে, পি ফ্রম অ্যান্টিবডি ইন্ট্রোডিউস করতেছি। এটা ন্যাচারাল কোনটা, যেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে কি হয়, যে ব্রেস্ট ফিডিংয়ে আমরা অলরেডি জানি যে ইমিউনোগ্লোবিন এ থাকে, সেটা কি হয়, মার থেকে বাচ্চা যায় থ্রু দ্য ব্রেস্ট ফিডিং। আর্টিফিশিয়াল কী করা হয়, যখন আমাদের কি স্নেক ভেনম পয়জনিং যখন হবে, অথবা যখন টিটানাস হতে পারে, তখন আমরা কি করতে পারি, প্রি ফর্ম অ্যান্টিবডি দিতে পারি পেশেন্টকে, যাতে কি আমরা জানি যে নর্মাল একটা পেশেন্টের অ্যান্টিবডি তৈরি করতে সময় বেশি লাগে। তো যখন আমাদের ক্রাইসিস মোমেন্ট থাকবে তখন আমরা কি করতে পারি, প্রি ফর্ম অ্যান্টিবডি কি ইন্ট্রোডিউস করতে পারি ইন পেশেন্ট। তো মোটামুটি আমরা এটা বোঝার পর আমরা নেক্সটে চলে যাবো অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনাইজেশন। আচ্ছা, কী কী ডিজিজের ক্ষেত্রে আমার অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনাইজেশন লাগবে সেটা আমরা মনে রাখতে পারি, একটা ইজি নেমোনিক দিয়ে, টু হিল ভেরি র্যাপিডলি বিফোর ডাইং। টু দিয়ে টিটানাস, অর্থাৎ যদি কোনো পেশেন্ট টিটানাস হয় তার অ্যাক্টিভ হিসেবে আমরা কী দিব, ভ্যাকসিন দিব। এবং প্যাসিভ ইমিউনাইজেশন হিসেবে আমরা কী দিব, ইমিউনোগ্লোবিউলিন। টু দিয়ে টিটানাস, এইচ দিয়ে হেপাটাইটিস বি ভাইরাস। এটা সাধারণত দেখা যায় যে একটা বেবি যদি বর্ন উইথ দ্য HBs AG পজিটিভ মাদার, তখন তার ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ প্যাসিভ দুটো ইমিউনাইজেশন করি। ভি দিয়ে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, র্যাপিডলি র্যাবিস, বিফোর বোটুলিনাম, ডাইং ডিপথেরিয়া। তো অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন সম্পর্কে আমরা জানা হয়ে গেল, কোন কোন ডিজিজের ক্ষেত্রে দেওয়া হয় সেটা আমরা খুব ইজিলি, টু হিল ভেরি র্যাপিডলি বিফোর ডাইং, এভাবে মনে রাখতে পারি। সেকেন্ডলি আসি, আমরা ডিফেন্স সম্বন্ধে একটু বুঝে নিতে হবে আমাদের নেক্সট পড়া বোঝার জন্য। ডিফেন্স জিনিসটা কি, ডিফেন্সকে আমরা ভাগ করতে পারি ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন, থার্ড লাইন। এই ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন দুইটাই কি, এই দুটাই হচ্ছে ইনার ইমিউনিটির পার্ট, অথবা যেটাকে আমরা বলি নন স্পেসিফিক।
অর্থাৎ একটা ইনফেকশন, চারদিকে জার্মস ঘুরে বেড়াচ্ছে, আমি কথা বলছি, আমার টেবিলে হাত রাখছি, টেবিল থেকে জার্মসগুলো আমার বডিতে আসতেছে, ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কী কাজ করতেছে, এই জার্মগুলো কিন্তু আমার ডিজিজ করতে পারতেছে না, কারণ কি আমার ডিফেন্স আছে। প্রথম ডিফেন্সটা কি, আমার ফার্স্ট লাইন ডিফেন্সের প্রথম ডিফেন্স হয় স্কিন। আমার স্কিন কী করতেছে, ব্যারিয়ার হিসেবে কাজ করছে, চাইলেও ইনফেকশন ঢুকতে পারছে না। তাছাড়া যে আমাদের মুখের ভিতরে মিউকাস মেমব্রেন, আমার সিক্রেশন আসতেছে স্কিন থেকে, মিউকাস মেমব্রেন থেকে, এগুলো সব ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কাজ করতেছে। সেকেন্ড লাইন কোনোভাবেই সে ফার্স্ট লাইন ডিফেন্সকে ক্রস করে ব্লাডে ঢুকলো, সেখানে কি লিউকোসাইট, ইনফ্লামেশন, ফিভার হচ্ছে, সেটা কি সেকেন্ড লাইন ডিফেন্স করতেছে। এগুলো সবই কি ইনেট বা নন স্পেসিফিক ইমিউনিটি পার্ট। থার্ড লাইন ডিফেন্স কোনটা হবে, সেটাই হচ্ছে আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটি পার্ট। এরা হচ্ছে কি স্পেসিফিক এবং সবচেয়ে এক্সপার্টাইজ ইন কিলিং দ্য প্যাথোজেন। তো আমরা ডিফেন্স সময় জেনে গেলাম। তো আমরা বুঝতেই পারছেন যে আজকে আমরা থার্ড লাইন ডিফেন্স অথবা অ্যাডাপটিভ ইমিউনিটি নিয়ে পড়াশোনা করব। তাহলে প্রথমে পড়ে আসি আমাদের সেলস অফ অ্যাডাপটিভ ইমিউনিটি। সেলস কারা কারা আছে, আমরা দেখতে পাচ্ছি বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, প্লাজমা সেল, ম্যাক্রোফেজ। তো আমরা এইভাবে না পড়লে আমরা একটু ডিফারেন্টভাবে পড়ি। এর মধ্যে এই অ্যাডাপটিভ ইমিউনিটির মধ্যে কেউ কেউ হিউমোরাল আর কেউ কেউ সেল মিডিয়েটেড। হিউমোরাল কাদেরকে বলবো, যারা হচ্ছে বি সেল, প্লাজমা সেল আর হচ্ছে অ্যান্টিবডি। আর সেল মিডিয়েটেড কি, সাইটোটক্সিক টি সেল। তো আমরা এইভাবে মনে রাখতে পারি, এর মধ্যে হিউমারাল কোনটা, সেল মিডিয়েটেড কোনটা, আর অ্যাজ আ হোল হচ্ছিল কারা সেলফ অ্যাডাপটিভ ইমিউনিটি অলরেডি আমরা জেনে ফেললাম। এবং ম্যাক্রোফেজ, মজার ব্যাপার, ওয়ান পিকুলার থিং আমার ম্যাক্রোফেজ কিন্তু ইনেট প্লাস অ্যাডাপটিভ দুই ইমিউনিটিতেই আছে। আচ্ছা, ফিচার্স অফ দ্য অ্যাডাপটিভ ইমিউনিটি, তাহলে আমরা একটু জলদি করে ফিচার্সগুলো জেনে নিই। প্রথমে আছে স্পেসিফিসিটি, অর্থাৎ এরা স্পেসিফিক প্যাথোজেনকে মারার জন্য তারা স্পেসিফিকভাবে অ্যান্টিবডি প্রোডাকশন করে এবং তাকে প্যাথোজেনকে কিল করে, এবং তারা মেমোরি সেল প্রডিউস করতে পারে। অর্থাৎ আমার একটা অ্যান্টিজেন প্রথমবার আমার বডিতে ঢুকলো, মনে করি এটা আমার বডিতে ঢুকলো, এর এগেনস্টে কী করবে, সে অ্যান্টিবডি তৈরি করবে। এখন যখন সেকেন্ড টাইম ঢুকবে তখন কিন্তু আমার বডি অলরেডি তাকে দ্রুত রেকগনাইজ করে ফেলবে, কারণ তার কি আছে, অলরেডি তার মেমোরি সেল আছে। মেমোরি সেল দিতে সে মনে রাখছে যে ফার্স্ট টাইম অ্যাটাকের সময় আমাকে কী যেভাবে অ্যাটাক করছিল, আমি সেকেন্ড টাইম আমার কি মেমোরি সেল আছে, তার কারণে আমার খুব দ্রুত সেকেন্ড টাইম যখন আমাদের ইনফেকশন হবে তখন আমার কি দ্রুত অ্যান্টিবডি প্রোডাকশন হবে। অ্যাডিকটিভনেস, অর্থাৎ এটা খুব অ্যান্টিবডি যে রিয়াকশনটা খুব পাওয়ারফুলি হবে। সেলফ লিমিটেশন, অর্থাৎ সে সেলফ অ্যান্ড নন সেলফ, অর্থাৎ সেই বুঝতে পারে কখন তার ইমিউনো রেসপন্স থামাতে হবে, সেই সম্পর্কে তার নলেজ আছে। এটা অবশ্যই ইমিউনিটির উপর ডিপেন্ড করবে, কারণ প্রথমে আমাদের ইমিউনিটি কাজ করবে, ইমিউনিটি যদি ফেল করে তখনই অ্যাডাপটিভ ইমিউনিটি এসে আমাকে হেল্প করবে। আর প্রাইমারি সেকেন্ডারি রেসপন্স ইজ নট দ্য সেম, আমি আগেই বলে ফেলছি। অর্থাৎ প্রাইমারি রেসপন্সে ইট উইল টেক lot more time to produce antibodies. On the second time exposure or secondary response, it will produce huge amount of the antibodies instantly, as it has already the memory cell, it know how to kill the pathogen. তারপর আমরা পড়বো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে কারা কারা আছে, ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ, বি সেল। ডেনড্রাইটিক সেলকে কি বলা হয়, এটা মনে রাখতে পারি আপনারা বোন মিনারেল ডেন্সিটি, BMD দিয়ে মনে রাখতে পারেন, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারেন। বোন মিনারেল ডেন্সিটি, এপিসি কি, বোন মিনারেল ডেন্সিটি। ডেনড্রাইটিক সেলকে বলা হয় হচ্ছে মেইন ইনডিউসার অফ প্রাইমারি অ্যাডাপটিভ রেসপন্স। আমরা প্রসিড করি। তো আজকে আমরা কীভাবে আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটি বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা স্পেসিফিক ইমিউনিটি কী কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলুন দেখে আসি। দেখুন, একটা জার্ম আমার বডিতে এন্ট্রি করলো, তো প্রথমে তো ম্যাক্রোফেজ চেষ্টা করবে তাকে ইনগালফ করে মেরে ফেলার চেষ্টা করবে, কারণ আমরা জানি ম্যাক্রোফেজ ইজ অলরেডি সেল অফ ইনেট ইমিউনিটি। সে চেষ্টা করে মেরে ফেললো। সে যদি মেরে ফেলতে না পারে তখন সে কী করবে, সে অ্যান্টিজেনটাকে ইনগালফ করবে। ইনগালফ করার পর কী করবে, এটাকে প্রসেস করে কী করবে, এটাকে MSC মলিকিউলের মাধ্যমে প্রেজেন্ট করবে। এটা MSC মলিকিউলের মাধ্যমে দেখেন অ্যান্টিজেনটাকে সে কি প্রেজেন্ট করতেছে। যখন এরকম প্রেজেন্ট করবে, এই যে প্রেজেন্টেশনটা ইট উইল বি রেকগনাইজ বাই দ্য টি সেল রিসেপ্টর, অর্থাৎ আমাদের অলরেডি টি সেল আছে, এটাকে আমরা বলছি হেল্পার টি সেল। এই হেল্পার টি সেলের কী থাকে, টি সেল রিসেপ্টর থাকে। এই টি সেল রিসেপ্টরটা কী করবে, এই যে process antigen in association of the MSC molecule will recognize by the T cell receptor in the helper T cell. আমরা প্রসিড করি। যখন রেকগনাইজ হবে তখন আমরা দেখব এইটা আমরা অলরেডি ম্যাক্রোফেজ বা এটাকে আমরা বলতে পারি ডেনড্রাইটিক সেল।
কারণ এটা একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, মেইন ফাংশন কি, এটা একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটা অলরেডি কী করছে, টি সেল রিসেপ্টর রেকগনাইজ করে ফেলছে। নেক্সট স্টেপে কী হবে, প্রথমে হচ্ছে গিয়ে আমরা জানি যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে কী থাকে, আইক্যাম থাকে, আর এখানে LFA1 থাকে। তাহলে ইন্ট্রাসেলুলার অ্যাডিশন মলিকিউল আর LFA1 এই দুটার মধ্যে কী হবে, একটা ইন্টারাকশন হবে। এই ইন্টারাকশনটাকে কী করে, এই বন্ডটাকে স্টেবিলাইজ করে, আমাদের যে প্রাইমারি যে বন্ডটা, এই বন্ডটাকে কী করবে, স্ট্যাবিলাইজ করবে। এটাকে কী করবে, এটা স্ট্যাবিলাইজেশন করে, এটাকে আমরা বিলকুলই প্রাইমিং বলি। অ্যান্ড সেকেন্ড হ্যান্ড আমরা B7 presented on the antigen presenting cell will be interact with the CD28 present on helper T cell. এই ইন্টারাকশনটাকে আমরা বলি সেকেন্ডারি co-stimulation, এটাকে আমরা কি বলবো, সেকেন্ডারি co-stimulation। তাহলে এইভাবে আমাদের ইন্টারাকশন হলো। আলটিমেটলি আমাদের ফাংশন হচ্ছে, আমাদের মোটিভটা কি, আওয়ার মোটিভ ইজ টু অ্যাক্টিভেট হেল্পার টি সেল, অ্যাক্টিভেট দ্য হেল্পার টি সেল। যখনই হেল্পার টি সেল অ্যাক্টিভেট হবে তখন সে বাঁচাও বাঁচাও করে চিল্লাবে, যেমন আমরা সিনেমাতে দেখতে পাই না, যখনই ঝামেলা হবে তখন সে বাঁচাও বাঁচাও করতে চারদিকে সবাইকে ডেকে নেওয়ার চেষ্টা করবে। হেল্পার টি সেলের কাজটাই এরকম, সে তার কী করবে, তার আন্ডারে যত সৈন্য সামন্ত আছে সবাইকে ডেকে নিয়ে আসবে। যেমন আমাদের আমরা যেভাবে চিন্তা করি, আমাদের দেহটাকে একটা রাজ্য চিন্তা করি এবং আমাদের সেনাবাহিনী দেখে যদি চিন্তা করি আমাদের এই সেলগুলোকে, তাহলে আমাদের বুঝতে অনেক ইজি হবে। তো হেল্পার টি সেল কী করবে, তার সাবঅর্ডিনেট যে সৈন্যরা আছে তাদেরকে সবাইকে ডেকে নিয়ে আসবে, বাঁচাও বাঁচাও করে হেল্প করতে। সে প্রথমে হেল্পার TH1, TH2, TH17 সবাইকে সে ডেকে নিয়ে আসবে। এই ডেকে আনার জন্য তার কী থাকবে, ইন্টারলিউকিং মলিকুলের মাধ্যমে সে ডেকে নিয়ে আসবে। ইন্টারলিউকিং মলিকুলগুলো আমরা পরে মুখস্থ করব। তাই হেল্পার এখন কীভাবে ডেকে নিয়ে আসবে এটা আমাদের মনে করতে হবে। ইন্টারলিউকিংগুলোর মাধ্যমে সে ডেকে নিয়ে আসলো, সেটা আমরা মেমোরাইজ করব। তারপর দেখেন হেল্পার, মনে করেন আপনার TH1 অ্যাক্টিভেট হলো, TH1 কাকে অ্যাক্টিভেট করবে, সে এখন ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করবে, ম্যাক্রোফেজ তাতে চলে আসো। তারপর সে অ্যাক্টিভেট করবে কি, সাইটোক্সিন টি সেলকে। আবার হেল্পার 2 সেল যেটা TH2, সেটা বি সেলকে অ্যাক্টিভেট করবে। বি সেলকে অ্যাক্টিভেট করে কি করে, বি সেল থেকে প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি করবে। অন্যদিকে TH17 সেটা কাকে অ্যাক্টিভেট করবে, নিউট্রোফিলকে অ্যাট্রাক্ট করবে, দুটো কেমোটেক্সিস করবে, যাতে ওই সাইড অফ দ্য প্রবলেম বা সাইড অফ দ্য প্যাথোজেন নিয়ে আসবে এবং নিউট্রোফিল তার কাজটা করতে পারে। তো আমরা এখন নেমোনিক দিয়ে মনে রাখবো, আমরা কীভাবে মনে রাখতে পারি, TH1 সেল কীভাবে মনে রাখতে পারি। সো নেমোনিকটা হচ্ছে 12টায় সেল থেকে বের হয়, অর্থাৎ সেল মানে আমরা মনে রাখবো জেলখানায়। তার মানে এই হেল্পার 1 সে কী করেছিল, 12টায় সেল থেকে বের হইলো, মানে তাকে সেল থেকে বের করা আছে দুপুর 12টায়, 2টায় সে গায়ে গেল, 4টায় সে হাইপার হয়। আচ্ছা, আমাদের মুখস্থ মেমোরাইজ করে ফেলবো ইজিলি, কিন্তু আমরা আসলে বুঝলাম না এটা তার কী বুঝাইলো। চলুন আমরা এটাকে ডিটেলস পড়ে আসি। 12টায় সেল থেকে বের হয়, তার মানে ইন্টারলিউকিন 12 কী করে, হেল্পার TH1 সেলকে অ্যাক্টিভেট করে। তারপরে কি করবে, সে 2টায়, তার মানে এই TH1 সেল কি সিক্রেট করে, ইন্টারলিউকিন 2 সিক্রেট করে। ইন্টারলিউকিন 2 সিক্রেট করার মাধ্যমে সে সাইটোক্সিন টি সেলকে অ্যাক্টিভেট করে। অন্যদিকে it also secrete the interferon gamma. It will activate the macrophage. And 4টায় hyper হয়, it means it causes type 4 hypersensitivity reaction. তারপর নেক্সটে দেখেন, তাহলে আমাদের এই ছবিটা দেখলে এখন কতটা ইজি হয়ে গেছে যে হেল্পার টি সেল কী করছে, ইন্টারলিউকিন 12 সিক্রেট TH1কে অ্যাক্টিভেট করতেছে। TH1 ইন্টারফেরন গামা সিক্রেটের মাধ্যমে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে, ইন্টারলিউকিন 2 সিক্রেটের মাধ্যমে সাইটোক্সিন টি সেলকে অ্যাক্টিভেট করে। এবার আমরা TH2-র কথা পড়ব। 4 তলার 2 নম্বর হাসি, 4 তলার 2 নম্বর হাসি 456টা দাঁত বের করে 10 বার হাসে। তার মানে 4 তলার মিন্স এটা কীভাবে, interleukin 4 stimulate the secretion of TH2 cell. TH2 cell কে স্টিমুলেট করবে interleukin 4। তারপর এই আমরা জানি TH2 সেল কি সিক্রেট করবে, interleukin 4, 5, 6 এবং 10। এই 10 interleukin 10টা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি। তো চলুন আমরা দেখে আসি কীভাবে কাজ করছে। যে হেল্পার টি সেল ইন্টারলিউকিন 4 রিলিজ করতেছে, ইন্টারলিউকিন 4 রিলিজের মাধ্যমে TH2 সেলকে অ্যাক্টিভেট করতেছে। এই TH2 সেল কী করে, বি সেলকে অ্যাক্টিভেট করে ইন্টারলিউকিন 4 অ্যান্ড 5-এর মাধ্যমে, যেটাকে আমরা বলছি হিউমারাল ইমিউনিটি। এই বি সেল আবার ইন্টারলিউকিন 6 সিক্রেটের মাধ্যমে প্লাজমা সেলকে অ্যাক্টিভেট করে, দেন অ্যান্টিবডি প্রোডাকশন করে।
লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ান হলো গিয়ে TH17, এটা হলো গিয়ে হেল্পার টি সেল ইন্টারলিউকিং 23 সিক্রেট করে, যার কারণে TH17 অ্যাক্টিভেট হয় এবং সেটা কি করে ইন্টারলিউকিং 17 সিক্রেট করে নিউট্রোফিলকে অ্যাট্রাক্ট করে, নিউট্রোফিল দ্য সাইট অফ দ্য ফাংশনে বা সাইট অফ দ্য প্যাথোজনে চলে যায়। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে কাজ করে অ্যাডাপটিভ ইমিউনিটি। তো এনি কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, এই কোশ্চেনগুলো আবার সেলফ প্র্যাকটিস করতে পারেন। আমি আপনার জন্য অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা পজ করে এই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করেন এবং যে অ্যান্সারগুলো পেয়ে যান তাহলে বুঝবেন যে আপনার ইন্টারলিউকিংয়ের যে মার প্যাচটা আপনার মুখস্থ হয়ে গেছে। থ্যাংক ইউ অল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল।